আমাকে এইসব কথা বলে লজ্জা দেবেন না কাকাবাবু। আমি আমার জীবনে কিচ্ছু করতে পারিনি। আমার জীবনটাকে আমি হেলায় হারিয়েছি। আমাকে নিয়ে আমার বাবার মনেও শান্তি নেই। মেজদা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কোথায় কোথায় টাকার খোঁটা দেয়। বাবার তখন ওই আহত মুখখানা দেখলে না আমার মরে যেতে ইচ্ছা করে। আমি যদি বাবার সুপুত্র হতাম তাহলে তো ওদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতাম, সংসারের সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েই অপমানের হাত থেকে বাবাকে বাঁচাতাম। কিন্তু ইচ্ছা থাকলেও তো আমার সামর্থ্য নেই কাকাবাবু। আপনার মেয়ে আসার পরে এটুকুনি বুঝতে পেরেছি যে আমিও পারি। সেই জন্য আমি শপথ করেছি আমাকে পারতেই হবে। আমি আপনার মেয়ের কাছে যেরকম লেখাপড়া করছি কাকাবাবু, তাতে আমি খুব শীঘ্রই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারবো। তারপর যত তাড়াতাড়ি সম্ভব আমি নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াবো। আমি তোমাকে সর্বান্তকরণে আশীর্বাদ করছি। তুমি ঠিক সফল হবে। তুমি তো সফল হয়েই গেছো। এই জাগতিক সফলতা, এটা তো তোমার হাতের পাঁচ। শোনো বাবা, আমার শরীরটা তো বিশেষ ভালো নেই। কখন যে কি হয়ে যায় কোনো ঠিক নেই তো। তাই কাজ ফেলে রাখতে আমি চাই না। আমার মেয়ের বিয়ে হয়ে গেলে বুঝবো আমি আমার কাজ সমস্ত সম্পন্ন করতে পেরেছি। আমরা কিছু বাকি থাকবে না। তোমার বাবার সঙ্গে আমি নিশ্চয়ই কথা বলবো। আর তুমি তোমার বাবাকে বলো আমি তার কাছে ক্ষমা প্রার্থী। তিনি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে যেন খুলনা দায় থেকে উদ্ধার করেন। কাকাবাবু কি মিনুর বিয়ে এই বাড়ি থেকে হবে। এই বাড়ি থেকে হবে। আর আমি নিজে দাঁড়িয়ে আমার মেয়ের বিয়ে দেব। নিজে দাঁড়িয়ে দেব। মা, বড় বৌদি, ও শোনা যেটি, এই তো। ও মা, ও বড় বৌমা, এই ছোট মেয়ে আছে, এসো এসো। কি ব্যাপার ছোট ঠাকুরপো, তুমি চলে এলে যে? মিনু কই? এখন মিনুর বাবার কি খবর? এখন ভালো আছে? ভালো আছে, তবে সত্যি কাকাবাবুর শরীরের অবস্থা খুব খারাপ হয়েছিল। এখন ঠিক আছে। ও মা, এনো মিষ্টিটা রাখো। ও মা, ঘরে ছেলে ঘরে ফিরছে, মিষ্টির কি দরকার রে? হ্যাঁ হ্যাঁ, কি রে? এই একটা সুখবর আছে। তাই কি হলো? সত্যি তুই ওকে মিষ্টিটা দিলি কেন? হ্যাঁ, জানিস নে মায়ের হাতে মিষ্টি দিলে আমাকে একটার বেশি দুটো দেবে নাকো। হ্যাঁ, আগে আমি বাবার টাপাটাপ করে চারপাঁচটা খেয়ে নি, তারপরে কি সুখবর আছে শুনো। হ্যাঁ, দেখেছো বড় বৌমা, ওনা নাকি মিষ্টি খাওয়া বারণ। কিরম ছো মেরে নিয়ে নিল মিষ্টির বাস্কটা। হ্যাঁ, কোথায় ছেলের একটু কথা শুনবো তার জন্যই কো। এই দে তো আমাকে দে। তোর ছেলের কথা কি শুনতে চাই? এখান থেকে কথা শুনতে আমি আগে গিলা কিতে নি, তারপর শুনবো। আর তোর যদি অতি নলা থাকে তাহলে বল তোকে একখানা দিচ্ছি। চুপ করো, একদম চুপ করে থাকো। বেশি বার বেরোনি, বড্ড বার বেড়েছে। গোঁদের আটা দিয়ে না মুখটা আটকে দেবো একেবারে। কোথায় ভাই এসে একটু জিজ্ঞেস করবে কাকাবাবু কেমন আছেন, মিনু এলোনি কেন? তা না খালি খাও আর খাও আর খাও। সত্যি কিছুই যেন বোঝেনি। ওই পদ্মখানার কথা মনে পেয়ে গেল। খুকি আমার কিছুই বোঝেনি মা।
কেমন ভারী ছেলে মানুষ। হ্যাঁ বুঝতে পারছি ছেলে মিষ্টি নিয়ে এসছে মানে আমার দুটো মিথ্যে কথা। এই কি আছে? মিথ্যে কথা আতি পায়ে গয়া করে খাচ্ছে, দুদিন পর তুই আতি পায়ে গয়া করে খাবি। হ্যাঁ সব জানে, দেখো সব 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 জেনে বুঝে বসে আছি, খালি খাই খাই খাই। চুপ, একদম চুপ করে বসে থাকবে, খালি পাকা পাকা কথা। হ্যাঁ গো ঠাকুরপো, বলো না, মানে ওখানকার খবরাখবর কি একটু বলো আমাকে শুনি। বড় বৌদি, ওর বাবা বিয়েটা মেনে নিয়েছেন। ওরে ছোটন, এত মস্ত সুখবর রে। দাঁড়া দাঁড়া, তোর বাবা এমনি ঘরে আছে, আমি একটু খবরটা দিয়ে আসি। দাঁড়া না মা, আগে শুনি সবটা। হ্যাঁ ছোট ঠাকুরপো, বলো না কি কি হলো, মানে কি হয়েছিল, কি ওনার বড় রকম কিছু? একটা মাইল্ড অ্যাটাক হয়েছিল, ভগবানের কৃপায় উনি সামলে নেবেন। আসলে মিনুর কথা ভেবে ভেবেই তো এমনটা হয়েছিল। তবে জানো বড় বৌদি, মা উনি না খুব খুশি মনে আমাদের বিয়েটা মেনে নিয়েছেন, আর আমাকে খুব আশীর্বাদ করেছেন। আমার মনটা খুব খুশি হয়ে গেছে, খুব খুশি হয়েছে। হ্যালো ভাই, হ্যালো ভাই, শ্বশুর দুখানা ভালো করে কথা কইছে, অমনি তুই গলে জল হয়ে গেলি। হ্যাঁ আর একদিন ধরে যে এত অপমান করলো সেটা ভুলে গেলি। হ্যাঁ তুই বেটা ছেলে। হ্যাঁ আমার বরকে দেখে শিখতে পারিসনি। তুই হ্যাঁ কেন চুপ, তখন থেকে বকে যাচ্ছে, দেবো একদম গুম গুম করে কিল মেরে আগুনের মতো। চুপ করে দাঁড়াবে তুমি। ছোট ঠাকুরপো, ওর কথা বাদ দাও তো। আচ্ছা তুমি বলো না, মানে কি হলো, কাকাবাবু শেষ পর্যন্ত তাহলে তোমাদের বিয়েটা মেনে নিচ্ছেন, তাই তো? হ্যাঁ, উনি তো বললেন যে ওই কয়েকদিনের মধ্যেই উনি বাবাকে ফোন করে কথা বলবেন। আর যতদিন বিয়ে না হচ্ছে মিনু ওই বাড়িতেই থাকবে, আর ঠিক যে নিয়মে বিয়ে হয় সেই নিয়ম অনুযায়ী বিয়ে হবে। বাবা বাঁচালি ছোটন, বাঁচালি বাঁচালি, আমার মনের মধ্যে একটা ভার ছিল রে। আমার ছোট ভাই তার হবু শ্বশুর বাড়ি থেকে কখন এলো? সত্যি খেল দেখালি বটে ভাই, তুই বিয়ে না হতে শ্বশুর বাড়িতে একেবারে রাত্রিবাস করে চলে এলি। আচ্ছা, আমরা তো এখন পুজোর বাজার করতে যাচ্ছি নাকি? এখন কি বাড়তি কোনো কথার দরকার আছে? না মানে চোখের সামনে যা ঘটছে আর কি, যা দেখছি আর কি, মানে বসু মল্লিক বাড়িতে তো কত বদলই না ঘটলো। যা ঘটছে সেটা না বলে পারলাম না, বুঝলে কি করবো বলো তো। মেজা, একজনের অসুখের খবর পেয়েই তবে আমি ওই বাড়িতে গিয়েছিলাম। সেখানে আমি বেড়াতেও যাইনি, আবার আমোদ আহ্লাদ করতেও যাইনি। ওটা তো একটা উপলক্ষ মাত্র। আরে ভাই, কত মন তেল নিয়ে গিয়েছিলিস? না মানে তেল টেল মালিশ টালিশ করে কাজের কাজ কিছু হলো? তা সে না হয় একটু তেল নিয়ে এ বাড়ির নিয়ম ভেঙে তার শ্বশুরের পায়ে তেল মেখে তার শ্বশুরকে একটু রাজি করিয়ে এলো। কিন্তু তুমি কি করছো? হ্যাঁ, তুমি নিয়ম ভাঙছো নি এ বাড়ি। এই যে তুমি যাচ্ছ মেজ বৌমাকে নিয়ে পুজো বাজার করতে নিজে নিজে, তাও তো এ বাড়ির নিয়ম নেই কো। কি করা যাবে মা? সোনা জেঠি তো আমাদের এক প্রকার আলাদাই করে দিয়েছেন, তাই এখন থেকে একটু অভ্যেস করে নিচ্ছি। হ্যাঁ, ভূমিকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন তো আবার লাল ভূমিকে কড়া শাসনে রেখেছে। আমাদেরও ভূমিকে নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই। মেজো, এত কথা না বলে আসল কথাটা বল না। এতদিন তো একসঙ্গেই বাড়ির পুজোর বাজার হতো, আলাদা করে তো দামি শাড়ি কোনোদিন কেনা হয়নি। হ্যাঁ, তোর বর এ বাড়িতে সব থেকে বেশি রোজগেরে, কিন্তু এতদিন তো সবাই একসঙ্গে ছিল, তাই আলাদা করে তোর দামি শাড়ি কেনা হয়নি। কিন্তু পুজোর পর তুই এক একদিন এক একটা নতুন নতুন দামি দামি শাড়ি গায়ে চড়িয়ে বলতিস ভাই দিয়েছে, বোন দিয়েছে, বাপের বাড়ি থেকে দিয়েছে। দেখ, এবছর তো তোকে আর সেই ছল চাতুরিটা করতে হবে না। আচ্ছা, তোর বরের আছে, তোর বর দিচ্ছে, তো সেটা নিয়ে তো আমাদের কারোর কোনো অসুবিধে নেই। উল্টে আমি তো কতবার মেজো ঠাকুরপোকে বলেছি, মেজো ঠাকুরপো দাও না, মেজোকে একটা ভালো শাড়ি কিনে দাও। কি রে, বলিনি? দেখো দিদি ভাই, যার যার মতো করে ভেবে নেওয়ার অধিকার আছে, আমাদের তাতে কিছু বলার নেই। আর যাই কর বাপু, যার জন্য যাই কেন, বলে দিচ্ছি আমার বাড়ির জন্য তোমাকে কিচ্ছু কিনতে হবে নি, আমার মেয়ের কিচ্ছু দরকার নেই।